বাড়িতে গিয়ে আপনার লোকেরা লুটপাট করে স্বর্ণ চুরি করে নিয়ে আসলো, লুটপাট করে নিয়ে আসলো, সেখান থেকে অর্থ লুটপাট করে নিয়ে আসলো। রুবায়েত ভাইয়ের বাড়ি ভেঙে দিল। আমার ইয়াসির আরাফাত ভাইয়ের প্রধান সমন্বয়কারী, তার বাড়িতে তারা আজকে গিয়ে গেটগুলো তছনছ করে দিয়ে আসলো। জামায়াতে ইসলামের কর্মী মোমিন ভাইয়ের বাড়িতে তছনছ করে দিয়ে আসলো। কতগুলো লোকেরা তারা বাইকগুলো তারা ভেঙে দিল, কত মানুষকে তারা আহত করলো, রক্তাক্ত করলো। তারা এই যে এত কিছু করলো, আপনি শাড়ি লুঙ্গিও দিবেন, মানবতার রাজনীতির কথা বলবেন, আবার মানুষকে রক্তাক্ত করবেন, মানুষের বাড়িঘরগুলো ভেঙে দিবেন। এটা কোন ধরনের দ্বিচারিতা? এটা কোন ধরনের আপনার আচরণ? এই আচরণ কোথায় থেকে শিখলেন? বিএনপি এই যে একটা জিনিস ঘটলো, এটা কি ধরনের একটা ব্যাপার? এটা তো হতে পারে না ভাই। আপনি মানবতার রাজনীতির কথা বলছেন এতদিন পর্যন্ত, আপনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে, এখনো পর্যন্ত আমি সম্মান শ্রদ্ধা রাখতে চাই। কিন্তু আপনি বলছেন যে আপনি আপনার জনগণ, আপনি আপনার নেতাকর্মীদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আপনি তো নিজেই বলছেন হাইকমান্ডের নির্দেশে আপনি এসব করছেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষেরা 16টা বছর ধরে আমরা ফেসিবাদের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমাদের এখানে ভোট কারচুপি করা হয়েছে অনেকগুলো জায়গাতে। গতকালও ফলাফলের সময়টাতে অনেকগুলো আসনকে টার্গেট করে ভোট কারচুপি করা হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। ভোট কারচুপি সেটা আলাদা জিনিস, ফলাফল কারচুপি করা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস এবং আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়েকজন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারা গেছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির তারা ক্ষমতায় পাওয়ার মাত্রই এখনো পর্যন্ত তারা শপথ নেয় নাই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250-র উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে। এ ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না। জানের মায়া করলে এত বড় মাফিয়া, এত বড় গুন্ডা, তাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না। আমরা এটা করেছি, আমরা সাহস দেখিয়েছি। আমরা সেই মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমরা রক্ত দিয়ে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়েতে আমরা রাজপথে নেমেছিলাম। এখন এই রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য, কাউনিয়া পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনোভাবেই আমরা রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব না। সাংবাদিক বন্ধুগণ, এই যে এতগুলো জিনিস ঘটছে, বিকেল 5টা থেকে মাইকে ঘোষণা হচ্ছে, আপনারা দেখবেন ভিডিওতে মাইকে ঘোষণা দিয়ে কত বড় সন্ত্রাসী কার্যক্রম। যে মাইকে ঘোষণা দিয়ে, এখন তো মাইকের উপর বিধিনিষেধ আসে, এখন তো কোনো মিছিল মিটিং করা যাবে না, বিধিনিষেধ আছে, তারপরেও তারা মাইকে ঘোষণা দিয়ে এটা করছে। এখন আপনারা গিয়ে দেখেন লাঠি, বিশাল বড় বড় বাঁশের লাঠি নিয়ে, ভিডিওগুলো আপনারা দেখেছেন না সাংবাদিক ভাইরা? ভিডিওগুলো দেখেছেন না? তারা ভোট পুনর্গণনার মিছিল করছে এত বড় বড় লাঠি হাতে নিয়ে। ওরা কি লাঠি দিয়ে ভোট গুনতে চায় নাকি কলম দিয়ে ভোট গুনতে চায়? বিএনপি তো আর পলিসির রাজনীতি করে না, বিএনপি তো এখন পেশি শক্তির রাজনীতিতে ঢুকে গেছে। এই বিএনপি তারা যদি পেশি শক্তির রাজনীতির উপরে চলতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। অতএব যদি বিএনপি স্বৈরাচার হওয়ার কোনো রূপ মনোবাসনা তাদের মধ্যে রেখে থাকে, বিএনপিকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবু সাইদ মারা গেছে এই রংপুরের জমিনে, শুধু আবু সাইদ না, তার মতো লক্ষ লক্ষ ছাত্র, তরুণ, বৃদ্ধরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এই বাংলাদেশকে আমরা আগের মতো করে আমরা কোনো ফেসিবাদের দিকে আমরা যেতে দেব না। ভাইরা আমার, এই যে প্রশাসনের ব্যক্তিরা যারা আছে, ডিসি, এসপি, কমিশনার, এমন আর্মির অফিসার,
সবাইকে আমি এই বিষয়টা জানিয়েছি, এখনও পর্যন্ত তারা কোনো ফোর্স ডিপ্লয় করে নাই, এখনও পর্যন্ত তারা কোনো মানুষকে উদ্ধার করতে যায় নাই। এই মানুষগুলো হারা গাছের মানুষ, তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, একটা সেখানে জমিদার তন্ত্র চলছে, সেখানে একটা মাফিয়াগিরি চলছে, কোনো মানুষ তাদের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না। সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছিল। আমি আক্তার হোসেন আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে অল্প কিছু নেতাকর্মী লিগ্যাল ওয়েতে সম্পূর্ণ বৈধভাবে আচরণবিধি মেনে আমি সেখানে গিয়েছি। কেন্দ্রগুলো থেকে কাস্টিং ভোটের হিসাবটা আমি নিয়ে এসেছি, যাতে করে কাস্টিং ভোটের অতিরিক্ত কোনো ভোট তারা দেখাতে না পারে। কারণ তাদের টার্গেট ছিল যা কাস্টিং ভোট তার থেকে আরও অন্তত বাকি 30-40% ভোট বেশি দেখিয়ে কাস্টিং ভোট 55 থেকে 60%, তারা সেটাকে 90 থেকে 95% করে সবগুলো ভোট ধানের শীষে দিয়ে তারা আমাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হারাতে চেয়েছিল। এমনিতেই জাল ভোট দিয়েছে, টাকা পয়সার সরাসরি টাকা পয়সা দিয়ে তারা শেষ করে ফেলেছে। সবগুলো জায়গায় তারা টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়েও তার মানুষের ম্যান্ডেটকে তারা কিনতে পারে নাই। এই কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা করতে চেয়েছিল, তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা থামিয়ে দিয়েছি। তারা অত্যাচার নির্যাতন করেছে, আমরা থামাতে পারি নাই। কিন্তু তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সব থেকে বড় যেটা, ছোটোগুলো তো তারা করেছেই, তারা জাল ভোট দিয়েছে। আমি নিশ্চিত করে বলছি, তারা জাল ভোট দিয়েছে, মানুষকে টাকা পয়সা দিয়ে তারা ভোট নিয়েছে। এই যে মানুষেরা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা যেটা করতে চেয়েছিল সেটা যখন আমরা ঠিকিয়ে দিয়েছি, তখন এসে তারা নানা ধরনের পায়তারা করছে। এখন তারা এসে বলছে যে 8,500 ভোট যেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই ভোটের জন্যে তিনি আজকে এসে এখানে অভিযোগপত্র দায়ের করলেন। আরে ভাই, ওই 8,500 ভোট যেটা, সেই ভোটটা তো আপনারও ভোট, আমারও ভোট, এই মার্কারও ভোট, ওই মার্কারও ভোট। কোন মার্কার ভোট যে সেটা নিশ্চিত হতে পারে নাই দেখেই তো সেই ভোটটা বাতিল হয়ে গেছে। 8,500 ভোট, সেটাকে যদি কাউন্ট করা হয়, আপনার ভোটের থেকে শাপলাকলি ধানের শীষের থেকে 9,400 ভোটে এগিয়ে আছে, তারপরেও তবে সেটা কাভার করে না। তাহলে কেন এই হম্বিতম্বি? আপনি দেখান যে আপনার কোনো এজেন্ট, উনি বলছেন যে ওনার এজেন্টদেরকে নাকি রাখতে দেওয়া হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 163টা কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রের যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে বিএনপির এজেন্টদের স্বাক্ষর আছে। এটা চ্যালেঞ্জ করে বলতেছি। আজকে উনি এখানে এসে বললেন যে ওখানে নাকি এজেন্ট নাই, এজেন্ট রাখা হয় নাই। বিএনপি এই অবস্থা তাদের হলো যে তারা এজেন্ট দেওয়ারও তারা লোক পায় না, তাদের মুখে তারা বলতেছে, মানে টাকা দিয়েও এজেন্ট দেওয়ার লোক পায় না। ওনার কথা অনুযায়ী বিষয়টা সেখানে গিয়ে দাঁড়ায়। এই অবস্থা যাদের, তারা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে কয়টা ভোট পেয়েছে, এর অতিরিক্ত ভোট আমরা তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফার্দার কোনো সুযোগ আমরা তাদেরকে দেবো না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি তারা করার চেষ্টা করে, যদি হাইকমান্ডের নির্দেশ, তারেক রহমানের নির্দেশ বা অন্য কারো নির্দেশে রংপুর 4 আসনের ফলাফল নিয়ে, ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের টালবাহানা তৈরি করা হয়, আমার রংপুর 4 আসনের জনগণ আমরা কেউই এই বিষয়টাকে আমরা মেনে নেব না। আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশন চেয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যাতে করে আমার এলাকায় অঙ্গহানি, জীবনহানি ছাড়াই একটা শান্তিপূর্ণভাবে একটা ভোট সম্পূর্ণ হয়। থাপ্পড় গিয়েছে মানুষ, রক্ত ঝরেছে মানুষের, আমার কর্মীদের, কিন্তু অঙ্গহানি হয় নাই। আমার কোনো কর্মী তার জীবন দিতে হয় নাই। ভোটের দিন পর্যন্ত আমি আশ্বস্ত ছিলাম। যখনই তারা হেরে যাওয়ার পরে তাদের উচিত ছিল স্বাগত জানানো। তারা এই উদারতা তারা দেখাতে পারেননি। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আমরা তো তারা যে সরকার গঠন করতে যাচ্ছে সেই বিষয়টা দেখার পরেই তারা কিন্তু এই বেপরোয়া হয়ে উঠছে। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দেখেই আজ বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। আপনারা অবাক হয়ে দেখবেন, পাওটানায় বিএনপির একজন কর্মী আমাদের একজন নারীকে ধর্ষণ করার হুমকি দিয়েছে। 7 দিন লাগাতার ধর্ষণ করবে যদি ধানের শীষ এখানে ক্ষমতায় আসতে পারে। এই কারণে আমরা বলতেছি যে এইভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেন না, মানুষকে শান্তিমতো তার কাজটা করতে দেন। আমরা চাইব তারা তাদের দাবি করতে পারে। যদি কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতিগত জায়গা থেকে কোনো ধরনের বিষয় থাকে যেটা পুনর্গণনার জন্যে আইনগতভাবে বিবেচ্য, সেখানে তারা দাবি করতেই পারেন, কিন্তু লাঠি নিয়ে না। সে দাবিটা কলম নিয়ে করতে হবে, সে দাবিটা মাথা খাটিয়ে করতে হবে, সে দাবিটা আইনের ভিত্তিতে হতে হবে। সেটা লাঠি উঁচিয়ে
ভোট পুনর্গণনার দাবি করা চলবে না। তারা করতে পারেন, ভোট পুনর্গণনার দাবি করতে পারেন, কিন্তু সেটা হতে হবে ডিসেন্টলি, আইন মেনে, এখানকার বিধি নিষেধ যা কিছু আছে সব কিছু মেনেই সেটা হতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ ভোট চাই। আমার যারা নেতাকর্মীরা যারা আছে, আমি তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাই। আমাদেরকে তারা অত্যাচার করছে, আমাদের রক্ত ঝরেছে, কিন্তু আমরা তারপরেও আমরা শান্ত থাকব। আমরা শান্ত থেকে আমরা এই বাংলাদেশটাকে আমরা শান্তির দিকে আমরা অগ্রসর করব, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা জিনিস জানতে চাই, আপনি বলছেন যে পুলিশ, আসলে ব্যাপার হলো যে কেমন যেন একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। এই ঘোলাটে পরিবেশের একটা আসর আমার রংপুরেও পড়েছে। এতক্ষণ ধরে সেখানে তারা বাড়িঘরগুলো ভাঙছে, মানুষকে রক্তাক্ত করছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে। এসপি, ডিসি, এখানকার পুলিশ কমিশনার, আর্মির যে অফিসার, তাদের সবাইকে আমি ফোন দিলাম বারংবার। প্রত্যেকটা ভিডিও আমি তাদেরকে পাঠিয়েছি, আপনাদেরকে আমি দেখাই। আমি তাদেরকে প্রত্যেকটা ভিডিও পাঠিয়েছি। এই দেখেন, প্রত্যেকটা ভিডিও আমি তাদেরকে পাঠিয়েছি। এই প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি তাদেরকে পাঠিয়েছি, যে কিভাবে সেখানে মারধরগুলো করা হচ্ছে, কিভাবে সেখানে আমার কর্মীরা যারা আছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমি ছবি সহ তাদেরকে পাঠিয়েছি, কিন্তু তারা এখনও পর্যন্ত তারা সেখানে কোনো ফোর্স ডিপ্লয় করে না। এই মানুষগুলা আজকে রাতে সেখানে বাড়িতে কেউ থাকতে পারবে না, কারণ সেখানে তাদের জমিদারি চলে, তাদের জমিদারি ভেঙে যাচ্ছে। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন কারো নির্দেশে প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে? এই দেখেন রক্ত, আপনি কি মনে করছেন যে কারো রক্ত দেখছেন? রক্ত। ভাই এটা কি আপনি কি মনে করতেছেন এখানে কারো ইশারা আছে? ভরসা সাহেব তো নিজেই বলেছেন বিএনপির হাইকমান্ডের নির্দেশনা। বিএনপির হাইকমান্ডের নির্দেশনাতেই এখন বাংলাদেশের সবগুলো জায়গায় গন্ডগোলগুলো হচ্ছে। দেখেন কীরকম পরিস্থিতি, আমি পাঠিয়েছি প্রত্যেকটা জিনিস, তারা এখনো কোনো ব্যবস্থা নেয় নাই। কর্মী বা নেতা কর্মী আহত হলেন, আর ভুক্তভোগী হলেন, এটা সুনির্দিষ্ট করে বলতে পারবেন কি? নাম ঠিকানা? আমাদের নাম ঠিকানা সব আমরা বলতে পারবো। আমরা আপনাদের কাছে তালিকাগুলো সরবরাহ করতেছি। সাতজনকে না 8 জনকে তারা আহত করেছে, তারা রক্তাক্ত একেবারে। পিটিয়েছে তো অসংখ্য মানুষকে, কিন্তু রক্তাক্ত হয়েছে 8 জন। আমরা সেই তালিকা আপনাদের কাছে আমরা সরবরাহ করছি। বাড়িগুলো কোনগুলো সেগুলো আপনাদেরকে আমরা জানিয়েছি। আরও অনেকগুলো বাড়িতে তারা এই কাজটা করছে। নাহিদ ইসলাম যে আন্দোলনের কথা বলছে, আপনি কি সেই আন্দোলন, সেরকম আন্দোলনে যাওয়ার দিকে যেতে চাচ্ছেন? আন্দোলনের মধ্য দিয়েই এনসিপির জন্ম, আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাওয়া। নতুন বাংলাদেশের জন্যে, বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য, ফেসিবাদের যে কোনো ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্য আমাদেরকে যদি আবার আন্দোলন করতে হয়, আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত আছি। সেই পরিবেশ তৈরি হয়েছে কিনা, সেই পরিবেশটা কি চলেই আসলো যে নতুন করে আন্দোলন, আবার নতুন করে ফেসিবাদ জন্ম নিচ্ছে, এমন পরিবেশ কি তৈরি হলো? এতগুলো মানুষকে হামলা করতেছে, রক্ত ঝরলো এতগুলো মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হলো, এরপরে প্রশাসনের নীরবতা, এইটা কি কোনোভাবে ঘরে বসে থাকার মতো পরিস্থিতি নয় তো। এটা তো অবশ্যই যার ন্যূনতম বিবেক আছে, এনসিপি জামাতও তাকে করতে হবে না। যার ন্যূনতম বিবেক আছে সে মানুষটাও সব অন্যায় দেখে ঘরে বসে থাকতে পারে না। প্রশাসন নীরব কোনো ভাই? অভিযোগও দিয়েছে তারা যে আপনারাও তাদেরকে আপনার সমর্থক আপনার যারা ছিল তারা তাদের প্রতি হামলা করেছে, এবং শুধু তাই না, আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনি নাকি অস্ত্র নিয়ে গেছেন। আমি বলি এই বিষয়টা একটু বলা দরকার। মানে আপনি পিস্তল ঠেকিয়েছেন এমন একটা অভিযোগ এসেছে। আচ্ছা, আপনারা তো সাংবাদিকেরা আছেন, মিডিয়াতেই আপনারা এটা দেখেছেন। আমি যখন গতকাল 5টার পরে হারাগাছ মডেল কলেজে আমি যখন ভোটের ফলাফল জানার জন্য আমি গেলাম, কাস্টিং ভোট, যে কত কাস্টিং ভোট হয়েছে, আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। ওই সময়টাতে শত শত বিএনপির সন্ত্রাসীরা তারা আমাকে আক্রমণ করার জন্য উদ্ধত অবস্থায়, আমাকে তারা খেয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, সেখানে পুঁতে ফেলবে, এই ধরনের পরিস্থিতি, হত্যা করে ফেলবে, আমার জীবন নাশে তারা হুমকি দিচ্ছে। কোনোভাবেই তারা আমাকে সেখানে বাঁচতে দেবে না। এমত অবস্থায় আমার যিনি গানম্যান আছেন সরকারের তরফ থেকে, তিনি
তিনি যখন আমার পাশে আছেন, আমি জীবনের যখন সংখ্যায় আমাকে যখন মেরে ফেলতে ধরেছে, আমাকে মেরে ফেলবে এই ধরনের একটা পরিস্থিতি, আমি তখন আত্মরক্ষার্থে আমি তাকে বন্দুক বের করতে বলেছি। তিনি বন্দুক বের করেছেন, তিনি তো শুটও করেন নাই, তিনি কাউকে মারেনও নাই, কারো বুকের দিকেও ঠেকান নাই, তিনি শুধু বন্দুকটা বের করেছেন, তিনি উঁচিয়েছেন, কিন্তু কারো দিকে তো তাক করেন নাই। আমার নিরাপত্তা যখন আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, এতগুলো মানুষ উন্মত্ত, তারা আমাকে মেরে ফেলতে চাচ্ছে, সেই সময়টা আত্মরক্ষার্থে একটা বৈধ অস্ত্র, সেটা যদি বাইরে বের করা হয়, সেটা কিভাবে আইনগতভাবে সেটা অপরাধ হতে পারে? যদি এটা আইনগতভাবে অপরাধ হয় তাহলে মামলা করুক, আমি মামলা ফেস করার জন্য প্রস্তুত আছি। আক্তার ভাই, আপনি অভিযোগ করলেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে আপনারা অভিযোগ দেওয়ার পর ব্যবস্থা নিচ্ছে না, তা আপনি কি মনে করছেন কি কারণে নেওয়া হচ্ছে না? এ তো বললাম, বর্ষা সাহেব বলেছেন বিএনপির হাইকমান্ডের নির্দেশে বর্ষা সাহেব এসব করছেন। প্রশাসনের সাথে লিয়াজগুলো বর্ষা সাহেব বিএনপির হাইকমান্ডে করছেন। বিএনপির হাইকমান্ড ক্ষমতা শপথ গ্রহণ করার আগেই তারা ক্ষমতার চর্চা শুরু করে দিয়েছে। উনি কিন্তু পাল্টা এই কথাও বলেছেন, জেলা প্রশাসক উনি সকাল 11টা থেকে অপেক্ষা করেছেন। জেলা প্রশাসকের উত্তর জেলা প্রশাসক করবেন, সেটা আমার উত্তর নয়। রিটার্নিং কর্মকর্তা সেটা জেলা প্রশাসক করবেন, এটা আমার উত্তর নয়। এটা আমি তো জেলা প্রশাসক নই। জি, অন্য কোনো বিষয়? ওকে, থ্যাংক ইউ। স্বামী মারছে পিছনে যায় যে মেডিকেলে ভর্তি ছিল। দেখেন আক্তার ভাই, ভাই, হ্যাঁ, আপনার এত বড় নেতা আহত হয়েছে, আপনি বললেন প্রশাসন তাদের পাশে দাঁড়ায়নি, আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি তাদের পাশে এখনো দাঁড়াননি, সংবাদ সম্মেলনটাও আপনার সংসদীয় আসনের বাইরে কেন? আমি এখানে এসেছি ডিসির সাথে, এসপির সাথে যোগাযোগ করে তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য। আপনারা যদি মনে করে থাকেন আমাদের যারা নেতাকর্মীরা আছে, এই সময়টাতে তো আন্দোলন সংগ্রাম, ভোটের পরে 2 দিন অফ রাখার কথা বলা আছে, আইনে আছে। আইনগতভাবে এটা বলা আছে। আমি যদি এখনই বলতে হবে না, আমি ঠিকই রেখেছি। জাস্ট আমার নেতাকর্মীরা তারা রাজপথে নামার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাদের রক্ত টকবক করছে, কিন্তু এই মানুষগুলোকে আমরা শান্ত করে রেখেছি, এই বাংলাদেশটাকে এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে। কিন্তু তারা তো আইনের প্রতি কোনো শ্রদ্ধা রাখে নাই। আমি ডিসির সাথে কথা বলতে এসেছি, এসপির সাথে আমি কথা বলতে এসেছি, আমি তাদেরকে ফোনে কথা বলেছি, তারা অফিসে নাই এখন, এই জন্য আমি সাক্ষাৎ করতে পারি নাই। আমি আজকে এসেছি, আমি এসপির সাথেও সাক্ষাৎ করতে পারি নাই, আমি ডিসির সাথেও সাক্ষাৎ করতে পারি নাই। অথচ গতকাল প্রাথমিক ফলাফলে আমি একজন বিজয়ী এমপি, অর্থাৎ আমি জনগণের প্রতিনিধি। এই যে জনগণের প্রতিনিধি না হই, একজন সাধারণ নাগরিক তো বাংলাদেশের, আমি কিন্তু দেখা করতে পারিনি। আমি এসেছি এতবার করে তাদের সাথে দেখা করতে চাইলাম, কতগুলো ঘন্টায় রংপুর শহরে এসে আমি অপেক্ষা করলাম সন্ধ্যার পর, কিন্তু ডিসি এসপি আমার সঙ্গে তারা কি করলেন না, সাক্ষাৎ করলেন না। কিন্তু এমতো অবস্থায় যদি বলেন, আমরা তো গতকাল ছিলাম হারাগাছের রাজপথে, আমরা ছিলাম, আপনি দেখেন নাই? সবাই তো দেখেছেন এটা। ভাই, আইনগত ব্যবস্থা কি নেবেন? অবশ্যই অবশ্যই। ঘটলো, মারধরের ঘটনা ঘটলো, এই ঘটনায় আপনি যেহেতু ওখানে নবনির্বাচিত সংসদ সদস্য, আপনারা আইনগত ব্যবস্থা নেবেন? আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব, আমরা মামলা করব। সেই মামলা তারা যদি ভোট পুনর্গণনের আন্দোলন করে লিগ্যাল কোনো ক্লু থাকে, তারা সেটা করতে পারেন। যে 8,500 ভোটের কথা তারা বলেছেন অবৈধ ভোট, এই ভোটটা আসলে কার ভোট সেটা নির্ধারণ করা সম্ভব হয়নি। এটাকে শাপলাকলির নাকি ধানের শীষের নাকি অন্য কোনো মার্কার, সেটা কিন্তু এখনো নিশ্চিত করে জানা যায়নি। এই কারণে এই ভোটটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, বা সেই ভোটটাতে আসলে সিল পড়ে নেই। তারা যদি সেটা গুনতে চান লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতর থেকে, যদি লিগ্যাল কোনো ইস্যুস থাকে, সেটা প্রশাসন তারা দেখবেন। কিন্তু আমরা একটু অঙ্কের হিসেবটা মিলিয়ে দেখি, যদি 8,500 ভোট গণনা করা হয়, সবগুলো তো আর ধানের শীষে যাবে না। আর এরও বাইরে ধানের শীষের থেকে শাপলাকলি 9,400 ভোটে এগিয়ে আছে, সেটা দিয়েও তো তারা সেটাকে কাভার করে যেতে পারেন না। তো সেক্ষেত্রে এই যে ব্যাপারটা ঘটছে, সেটা আসলে অষাঢ়ের তর্জন গর্জন সার, তাহলে কি ভাই আপনার পরবর্তী ইনশাল্লাহ।